উন্নত চিকিৎসার জন্য ৭ জানুয়ারি লন্ডনে যাচ্ছেন বেগম খালেদা জিয়া। চিকিৎসক, নার্স, সহকারী সহ সফর সঙ্গী ১৫ জন। চাঁদপুরে ৭ খুন মামলায় গ্রেপ্তারে ইরফান ৭ দিনের রিমান্ডে। বেতন ভাতার ক্ষোভ থেকেই এই হত্যাকাণ্ড বলছে র্যাব। কাজাখস্তানে আজারবাইজানের বিমান বিধ্বস্ত, ৬৭ আরোহীর মধ্যে জীবিত উদ্ধার ২৮। ধারণা পাখির সঙ্গে সংঘর্ষে দুর্ঘটনা। এবং বড়দিনের প্রার্থনায় দেশে বিদেশে শান্তির বার্তা। ছুটিতে দেশের পর্যটন কেন্দ্রে জমজমাট হোটেল মোটেল ব্যবসা। স্বাগত শান্তবাজারে। শুনছিলেন শিরোনাম, পুরো আয়োজনের সঙ্গে আছি আমরা দুইজন। আমি গালিব ইবনে রিয়াজ এবং আমি তানজিলা খান মিম। সবকিছু ঠিকঠাক থাকলে উন্নত চিকিৎসার জন্য আগামী ৭ জানুয়ারি লন্ডনে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সফরে বেগম জিয়ার সঙ্গে থাকবেন চিকিৎসক, নার্স, ব্যক্তিগত সহকারী সহ ১৫ জন। দলীয় সূত্রে জানা যায় কাতার এয়ারওয়েজের একটি এয়ার অ্যাম্বুলেন্সে তিনি লন্ডনে যাবেন। সঙ্গে যাবেন আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার এনামুল হক চৌধুরী ও নির্বাহী কমিটির সদস্য তাবিতা আওয়াল। এছাড়া ৬ চিকিৎসক, ২ জন ব্যক্তিগত সচিব, ১ জন নিরাপত্তা কর্মকর্তা ও ২ জন গৃহকর্মী। গেল ২১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশে অংশ নেওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণে পারেননি বিএনপি চেয়ারপারসন। বেগম জিয়া দীর্ঘদিন ধরে ফুসফুস, কিডনি, হৃদরোগ সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। বেতন ভাতা সংক্রান্ত ক্ষোভ থেকেই চাঁদপুরে সারবাহী জাহাজে ৭ নৌ শ্রমিককে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে র্যাব। কুমিল্লায় সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে এই এলিট ফোর্স। জাহাজের কর্মীদের ঘুমের ওষুধ খাওয়ানোর পর আকাশ মণ্ডল ওরফে ইরফান নামে ওই ব্যক্তি একাই সবাইকে হত্যা করেছে বলে স্বীকারোক্তি দিয়েছেন। এদিকে ৭ খুন মামলায় ইরফানকে ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আরও জানাচ্ছেন খালেদ সাইফুল্লাহ। মাত্র ৮ মাস আগে এমভি আল বাখেরা জাহাজে লস্কর হিসেবে চাকুরিতে যোগ দেয় আকাশ মণ্ডল। তার হাতেই খুন হতে হবে সহকর্মীদের, তা কেউ ধারণাও করতে পারেনি। ২২ ডিসেম্বর রাত ৮টায় জাহাজটি ৭২০ টন ইউরিয়া সার নিয়ে চট্টগ্রাম থেকে বাঘাবাড়ি, সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন সন্ধ্যায় তরকারির মধ্যে ৩ পাতার ৩০টি ঘুমের ঔষধ মিশিয়ে দেন আকাশ। শুধুমাত্র সুকানি জুয়েল ও গ্রেফতারকৃত আকাশ ছাড়া সবাই রাতের খাবার খেয়ে কেবিনে ঘুমিয়ে পড়ে। রাত ২টায় সুকানি জুয়েল ও আকাশ জাহাজটি নোঙর করে। সুকানি জুয়েল ঘুমিয়ে পড়লে রাত ৩:৩০টায় জাহাজের মাস্টার গোলাম কিবরিয়াকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে আকাশ। তার মূলত ক্ষোভ ছিল জাহাজের মাস্টারের ওপর, বা জাহাজের মাস্টারকে ডেট করার পর তার কাছে মনে হয় যে এই জাহাজে বাকি যে সদস্যরা আছে সে যদি এখন এখান থেকে পলায়ন করে তাহলে বাকি সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী তাকে গ্রেফতার করা হবে। আইন শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে গ্রেফতারকৃত আকাশ ওরফে ইরফান বাকি সদস্যদের ক্রমান্বয়ে কুপিয়ে হত্যা করে। জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া বেতন ভাতা নিয়ে কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করতেন। এসব ক্ষোভ থেকেই সবাইকে কুপিয়ে হত্যার পর নিজে জাহাজ চালিয়ে হাইমচর এলাকায় এসে অন্য একটি ট্রলারে করে পালিয়ে যান আকাশ। আসামির দেয়া তথ্য মতে এই জাহাজে কর্মরত অন্যান্য যে কোনো সদস্য যখন কোনো রকম তাদের অধিকার নিয়ে কথা বলতে চায় তাদেরকে কোনো ধরনের বিচার বিবেচনা না করেই জাহাজ থেকে বিতাড়িত করা হয়, এমনকি তাদের বেতন ভাতাও প্রদান করা হয় না। মঙ্গলবার র্যাবের অভিযানে বাগেরহাটের চিতলমারি এলাকা থেকে গ্রেফতার করা হয় আকাশ মণ্ডল ওরফে ইরফানকে।
এ সময় তার কাছ থেকে একটি হ্যান্ড গ্লাভস, ঘুমের ঔষধের খালি পাতা সহ রক্ত মাখানো একটি প্যান্ট উদ্ধার করা হয়। খালিদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। দেখছেন শান্তবাজার। কাজাখস্তানে বিমান দুর্ঘটনার খবর। কাজাখস্তানের আতিকাউ এলাকায় আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ গেছে বেশ কয়েকজনের। বিমানটিতে ৬৭ জন যাত্রী ও ক্রু ছিলেন। এখন পর্যন্ত 2 শিশু সহ জীবিত উদ্ধার হয়েছে 28 জনকে। বাকিদের মৃত্যুর শঙ্কা রয়েছে। প্রাথমিক ধারণা, পাখির সঙ্গে সংঘর্ষে এই দুর্ঘটনা হতে পারে। আরও জানাচ্ছেন তানভীর জনি। স্থানীয় সময় বুধবার ৬২ জন যাত্রী ও ৫ জন ক্রু নিয়ে আজারবাইজান এয়ারলাইন্সের ফ্লাইট J28243 উড়োজাহাজটি রাজধানী বাকু থেকে রাশিয়ার গ্রোজনি শহরের উদ্দেশ্যে রওনা হয়। কাজাখস্তান থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে আক্তাও এলাকায় পৌঁছালে জরুরি অবতরণের সংকেত পায় ফ্লাইটটি। জরুরি অবতরণের সময় হঠাৎই বিমানটি ভূমিতে আছড়ে পড়ে। এর কয়েক সেকেন্ডের মধ্যেই সেটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই নিহত হন বিমানটির বেশিরভাগ যাত্রী, যদিও ভাগ্যক্রমে বেঁচে যান বেশ কয়েকজন। কাজাখস্তানের পরিবহন মন্ত্রী জানিয়েছেন, বিমানটির ৬৭ আরোহীর মধ্যে আজারবাইজানের ৩৭ জন, রাশিয়ার ১৬, কাজাখস্তানের ৬ এবং ৩ জন কিরগিজস্তানের বাসিন্দা ছিলেন। দুর্ঘটনার পর শিশুসহ বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৫ শতাধিক দমকল বাহিনীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এই দুর্ঘটনায় শোক জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। Artıq Qazaxstan tərəfi ilə təmaslar həyata keçirilib və hadisə yerində Qazaxstanın fövqəladə xilasetmə qurumları tərəfindən lazımi operativ dəstək göstərilib। আজারবাইজান এয়ারলাইন্স কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, পাখির সঙ্গে আঘাত লেগে দুর্ঘটনা ঘটতে পারে। ঘন কুয়াশা ও বৈরী আবহাওয়ার কারণে ফ্লাইটটি গ্রোজনি বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। পরে সেটিকে নিকটবর্তী মাখাচকালা শহরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। তানভীর জনি, এখন বিশ্ব। গালিব, একটু দেরিতে হলেও আপনাকে বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি। বড়দিনের ভোরের আলো ফোটার সাথে সাথে খ্রিস্ট ধর্মাবলম্বীরা চার্চে গিয়ে তাদের প্রার্থনায় মগ্ন হয়েছেন, পরিবার পরিজন নিয়ে সমবেত হয়েছেন, সেখানে দেশ এবং জাতির জন্য প্রার্থনাও করেছেন মন খুলে। মিম, আপনাকেও শুভেচ্ছা। এই দিনে কিন্তু নতুন কাপড় এবং সাজসজ্জা এবং সেই সাথে নতুন অলংকার পরে যারা যিশু ভক্ত রয়েছেন তারা প্রার্থনা করতে গির্জায় গিয়েছিলেন এবং সেখানে গিয়ে দেশ এবং বিদেশের সব মানুষের জন্য এবং নিজেদের পরিবারের জন্য তারা প্রার্থনা করেছেন। এই নিয়ে আজকে সারাদিনই এই বড়দিনের উৎসব আমার কভার করেছেন সহকর্মী শম্পা বিশ্বাস। তার একটি প্রতিবেদন রয়েছে। ঈশ্বরপুত্র যিশুর প্রতিটি বাণীর উদ্দেশ্যই পৃথিবীতে প্রেম এবং ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা। বড়দিনে পৃথিবীতে মানুষ রূপে আবির্ভূত হয়েছিলেন প্রভু যিশু। তার এই আগমনের মূল লক্ষ্য ছিল প্রেম এবং শান্তির বাণী ছড়িয়ে দেয়া। তাই তো খ্রিস্টান ধর্মাবলম্বীরা পারস্পরিক ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্ব তৈরির শপথ নেন বড়দিনে। আসলে আমাদের আয়োজন তো ২৪ তারিখ থেকে শুরু হয়, আর সকালবেলা তো আমরা চলেই আসি কেক বা পিঠা খেয়ে, তারপরে বাসায় গিয়ে আবার আয়োজন করা হবে যে যার মতো আর কি, না সাধ্য মতো। বড়দিন হচ্ছে মানুষকে শান্তির বার্তা দিয়েছেন, যেন আমরা সবাই একত্রে সবাই মিলে একসাথে থাকতে পারি। আজকে আমাদের পবিত্র এই একটি দিন, আজকে প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন। আমরা এই জন্মদিনে প্রভু যীশু খ্রিস্টের যে ভালোবাসা এবং দয়ার যে করুণা রয়েছে আমাদের প্রতি, আমরা সকল মানুষের কাছে সেটা ভাগাভাগি করতে চাই। বড়দিনের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে যিশু ভক্তরা আসতে শুরু করেন চার্চে। সঙ্গীত আর প্রার্থনার মধ্য দিয়ে তারা স্মরণ করেন যিশুকে। খ্রিস্টান ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন মানুষকে পাপ থেকে মুক্ত করতে এবং তাদেরকে সঠিক পথ দেখানোর জন্যই পৃথিবীতে আগমন ঘটেছিল ঈশ্বরপুত্র যিশুর। তাই তো বড়দিনে সবার মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করেন তারা। সবার জন্য আমরা দোয়া করি বা প্রার্থনা করি, সবাই যেন ভালো থাকে। এই দিনটা আজকে আমরা শুভ মনে করি। শুভ বড়দিনের শুভেচ্ছা সবাইকে। বড়দিনের শুভেচ্ছা জানিয়ে সবার জন্য প্রার্থনা করব যে সবাই যেন ভালো থাকে। ভোরের আলো ফুটতেই রাজধানীর গির্জায় গির্জায় শুরু হয় বড়দিনের প্রার্থনা। পরিবার পরিজন নিয়ে গির্জায় সমবেত হন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। সঙ্গীত আর প্রার্থনার মধ্য দিয়ে তারা স্মরণ করেন যিশুকে। বড়দিনটা আমাদের জন্য অবশ্যই যীশু খ্রিস্টের কাছে একটা আনুগত্য দেখিয়ে আমরা যেন তার সেই
মূল্যবোধ, তার সেই ব্যক্তিত্ব নিয়ে যেন আমরা প্রত্যেকেই আমাদের সেবা কাজ করতে, মানবতার জন্য আমরা কাজ করার জন্য এই প্রতিজ্ঞাবদ্ধ হই, আমাদের বিশ্বাসের নবায়নটা করি এই বড়দিন উপলক্ষে। ঈশ্বরপুত্র যিশুর জন্ম হয়েছিল গোয়ালঘরে। এর মধ্য দিয়ে তিনি যে সব শ্রেণীর সেই বার্তায় দিয়েছিলেন, সেই আদর্শকেই অনুসরণ করে বড়দিন উদযাপন করছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। এদিকে বড়দিনের রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে উৎসবে মেতেছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। সেখানে আছেন সহকর্মী রকিবুল রাহাত। উৎসবের সবশেষ খবর জানাতে আমার সঙ্গে তিনি যুক্ত হয়েছেন। রাহাত, এর আগের সংবাদেও আপনি আমার সঙ্গে যুক্ত হয়েছিলেন, বলছিলেন প্যান প্যাসিফিক সোনারগাঁয়ের এই আয়োজন নিয়ে। এখন কেমন দেখছেন দর্শনার্থীরা, কেমন সেখানে আসছেন এবং তাদের জন্য কি কি আয়োজন সেখানে রয়েছে? গালিব, এখন আরও দর্শনার্থী মুখরিত এই প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল, অর্থাৎ বিকেলের চেয়ে কিন্তু বেশি সংখ্যক মানুষ আসছে এবং যারা আসছেন সবাইকেই কিন্তু আমরা দেখছি যে একদম পরিবার পরিজনেরকে সাথে নিয়েই মূলত প্যান প্যাসিফিক সোনারগাঁও এই বড়দিন উদযাপনে আসছে। আমি একটু এই হোটেলের চিত্র আপনাকে দেখাতে চাই। আমরা এখানে দেখছি যে হোটেলের ঢোকার মুখেই কিন্তু নানান রকম সাজসজ্জা করা হয়েছে এবং সেখানে অনেক জায়গায় আমরা দেখছি যে ক্রিসমাস ট্রির আদলে আসলে ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে। এছাড়া ক্রিসমাস ট্রিও সাজানো হয়েছে এবং একই সঙ্গে নানান রকম সান্টা ক্লজের যে নানান রকম গিফট, সেই গিফটও এখানে সাজিয়ে রাখা হয়েছে। এবং আমি আরও একটু জানিয়ে রাখতে চাই যে এই হোটেলটিতে ক্রিসমাস উপলক্ষে নানান ধরনের আয়োজন করা হয়েছে এবং সেখানে অংশগ্রহণ করার জন্য কিন্তু বেশ কয়েকটি প্যাকেজ ঘোষণা করেছে মূলত তারা। সেক্ষেত্রে আমরা দেখছি যে 6,500 টাকা সর্বোচ্চ এবং 1,500 টাকা এর মধ্যেই কিন্তু বেশ কয়েকটি প্যাকেজ রাখা হয়েছে এবং সেক্ষেত্রে বাচ্চাদের একটি আলাদা করে কিডস জোন করা হয়েছে, যেখানে ক্রিসমাস ট্রি এবং অন্যান্য নানান রাইডের সম্মিলন ঘটেছে সেখানে। এবং এই জায়গাটিতে কিন্তু আমরা দেখছি যে যারা বাচ্চা কাচ্চারা যারা আসছে তারা বেশ উপভোগ করছে সেই জায়গায়। সেখানেই আমরা কথা বলছিলাম বেশ কয়েক জনের সঙ্গে। সেক্ষেত্রে অভিভাবক যারা রয়েছে, অভিভাবকেরা বলছেন যে বড়দিনের মতো উদযাপন সেটি সবার সঙ্গে এই আনন্দ ভাগাভাগি করতেই কিন্তু তাদের এই জায়গাটিতে আগমন। এবং একই সঙ্গে তারা বলছেন যে বাংলাদেশ যেহেতু উৎসব মুখরিত একটি দেশ, সম্প্রীতির একটি দেশ, সেক্ষেত্রে ধর্ম বর্ণ নির্বিশেষে তারা সবাই এই বড়দিনের উদযাপন করতেই কিন্তু এই জায়গাটিতে এসেছে। শুধুমাত্র আমরা দেখছি যে খ্রিস্ট ধর্মাবলম্বী না, অন্যান্য ধর্মের মানুষজন আসছেন এবং সবাই বলছেন যে পরিবর্তিত যে বাংলাদেশ, সেখানে যেন সম্প্রীতির বন্ধন আরও মজবুত হয়, সেজন্য তারা উৎসবকেই প্রাধান্য দিতে চান, ধর্মকে না। এবং একই সঙ্গে সবার মুখেই কিন্তু একটি বাণী ছিল, সবাই বলছেন যে ভবিষ্যৎ বাংলাদেশ যেন সমৃদ্ধির পথে যায়, ভালোর দিকে যায়, সেই প্রার্থনাই কিন্তু তারা মূলত এই আজকের বড়দিন উৎসবে করেছে। এছাড়া সকাল থেকেই আমরা দেখছিলাম যে চার্চে রাজধানীর চার্চে খ্রিস্ট ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা গিয়ে প্রার্থনা করেছেন এবং দুপুরের পর থেকেই মূলত নানান বয়সী মানুষ তারা পরিবার পরিজন নিয়ে ঘুরতে বের হয়েছেন। এবং সেক্ষেত্রে এই রাজধানীর সোনারগাঁও হোটেলে শুধু না, অন্যান্য বেশ কয়েকটি হোটেলেও কিন্তু নানান রকম আয়োজন তারা করেছে এবং সেখানেও মানুষ ভিড় করছে। অর্থাৎ পরিপূর্ণ বেশ জমজমাট একটি অবস্থার মধ্যেই কিন্তু আমরা দেখছি যে বাংলাদেশে বড়দিন উদযাপিত হচ্ছে। এই ছিল হোটেল সোনারগাঁ থেকে আমার কাছে সবশেষ। গালিব, উপলক্ষে দেশের 5 তারকা হোটেল প্যান প্যাসিফিকের সোনারগাঁওয়ে সেখানে ভিন্ন ধরনের আয়োজন করা হয়েছে, সেই বিষয় নিয়ে সবশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রকিবুল রাহাত। এদিকে পশ্চিমা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে মালয়েশিয়াতেও নানা আয়োজনে উদযাপন হচ্ছে বড়দিন। ক্রিসমাস ও খ্রিস্টীয় নববর্ষ উপলক্ষে এবার পর্যটক সমাগম আগের থেকে বেশি হয়েছে। সেখানকার সবশেষ খবর আমরা জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রাজধানীর কুয়ালালামপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শাহরিয়ার। তারেক, বড়দিনে মালয়েশিয়াতে আয়োজন কি দেখছেন এবং বিশেষ করে সেখানে যে বাংলাদেশিরা রয়েছেন যারা ব্যবসায়ী, রেস্টুরেন্ট ব্যবসায়ী কিংবা অনেক ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের ব্যবসা কেমন হচ্ছে? 65% মুসলিম জনগোষ্ঠী দেশ হলেও কিন্তু এখানে আপনার প্রায় সব ধর্ম বর্ণ গোষ্ঠীরই আসলে তাদের যে সকল তাদের ধর্মীয় উৎসব কিংবা যে সকল আচার অনুষ্ঠান আছে সেগুলো কিন্তু আসলে সব জাতিগোষ্ঠী মিলে একসাথেই তারা আসলে এই উদযাপনটি করে থাকে। মালয়েশিয়াতে ঠিক এই এবারের যে বড়দিন সেটির ক্ষেত্রেও কিন্তু ভিন্নতা নেই। প্রায় 9% খ্রিস্ট ধর্মীয় অবলম্বী মানুষদের আজকে সারাদিনই তাদের যে সকল গির্জা আছে সেখানে তাদের যে ধর্মীয় উপাসনালয় আছে সেখানে তারা তাদের যে ধর্মীয় যে আচার অনুষ্ঠান সেগুলো সম্পন্ন করেছেন। একই সঙ্গে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনে যে পেট্রোনাস টুইং টাওয়ার, আজকে জাতীয় ছুটির দিন হওয়ায় কিন্তু এই পেট্রোনাস টুইং টাওয়ারের
এইখানটাতে সহস্রতাধিক প্রায় 1000 মানুষের সমাগম ঘটেছে এবং তারা ব্যাপক উৎসাহ উদ্দীপনায় কিন্তু এখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কুয়ালালামপুরের শহরের সবচেয়ে লম্বা যে ক্রিসমাস ট্রি সেটি এখানে স্থাপন করা হয়েছে এবং এর সঙ্গে দর্শনার্থীরা এসে আসলে ছবি তুলছেন, তারা গল্প করছেন এবং একই সঙ্গে এখানে বিভিন্ন সঙ্গীত পরিবেশনা করা হচ্ছে। যেটি বলছিলাম যে এই এবারের যে বড়দিন উপলক্ষে মালয়েশিয়ার মন্ত্রী পরিষদের কয়েকজন মন্ত্রী তারা বক্তব্য দিয়েছেন এবং তারা যেটি বলেছেন যে মালয়েশিয়াতে বিভিন্ন ধর্ম অবলম্বী মানুষদের মধ্যে যে তাদের যে জাতিগত যে সৌহার্দ্যপূর্ণ যে সম্পর্ক আছে সেটি যাতে ভবিষ্যতেও বজায় থাকে এবং তাদের মধ্যে যে সম্পর্ক সেটি আরও শক্তিশালী মাধ্যমে যেন মালয়েশিয়া বিশ্বের মধ্যে একটি শান্তিপূর্ণ এবং সব ধর্মের জন্য একটি সব ধর্মের মানুষদের তাদের ধর্ম পালনের জন্য যে উন্মুক্ত একটি দেশ সেটি যাতে প্রতিষ্ঠিত হয় সেই বার্তা কিন্তু মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবে আজকে ছুটির দিন থাকায় যারা খ্রিস্ট ধর্মীয় অবলম্বী আছেন তারা তাদের এই বড়দিনটি উদযাপন করেছেন। একই সঙ্গে অন্যান্য যারা আছেন তারা এই ছুটির দিনে কিন্তু এই যে এই পর্যটক এই পেট্রোনাস টুইং টাওয়ারের এই সামনের জায়গা থেকে শুরু করে বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে তারা আসলে তাদের যে ঘুরে বেড়ানো এবং আনন্দ বিনিময় করা সেটি আসলে করছে। গালিব এই ছিল মালয়েশিয়া থেকে আমার কাছে সবশেষ। মালয়েশিয়া থেকে বড়দিনের আয়োজনের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শারিয়ার তারেক। এদিকে নানা আনুষ্ঠানিকতায় বিশ্বজুড়েই পালন হচ্ছে এই খ্রিস্টীয় ধর্মাবলম্বীদের উৎসব বড়দিন এবং রীতি অনুযায়ী যার শুরুটা হয়েছিল যিশুর জন্মস্থান বেথলহেমে এবং পুণ্য সিটি ভ্যাটিকান সিটিতেও সেখানেও হয়েছে বিশেষ প্রার্থনা। আর সারা বিশ্বে যেন ন্যায় এবং শান্তি প্রতিষ্ঠিত হয় সেই প্রার্থনাই করেছেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস। আরও জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। খ্রিস্টানদের পুণ্যভূমি ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যালিসিকা চার্চের বিখ্যাত ব্রোঞ্জের দরজা খুলে দিয়েছেন পোপ ফ্রান্সিস। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বড়দিন উদযাপন। পালন করা হবে 25 বছর পর ফিরে আসা ক্যাথলিক হলি ইয়ার। সেন্ট জন ল্যাটেরান, সেন্ট ম্যারি মেজর আর সেন্ট পল আউটসাইড দ্য ওয়ার্ল্ড গির্জার পবিত্র এই দরজাগুলো বিবেচনা করা হয় মুক্তির দরজা হিসেবে। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস যে ভক্তরাই এই দরজা অতিক্রম করেন তারা হয়ে যান পাপমুক্ত। ভ্যাটিকান কর্তৃপক্ষ বলছে এই দরজা আগামী 1 বছর প্রতিদিন অন্তত 1 লাখ ভক্ত অতিক্রম করবেন। বড়দিনের প্রার্থনার পর বিশ্ববাসীর উদ্দেশ্যে পোপ বলেন, গরিব কাঠমিস্ত্রির ঘরে যদি যীশুখ্রিস্টের জন্ম হতে পারে এর অর্থ পৃথিবীতে সব মানুষই কোনো না কোনো ইতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশ্বের চলমান যুদ্ধ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে নিজেদেরকেই আন্তরিক হতে হবে বলেও মন্তব্য করেন তিনি। E ce ne sono tante desolazioni in questo tempo. Pensiamo alle guerre, ai bambini mitragliati, alle bombe sulle spoglie e agli ospedali. এদিকে দীর্ঘ প্রায় 5.5 বছর পর বড়দিনের আমেজ ফিরেছে ফ্রান্সের রাজধানী প্যারিসের বিখ্যাত নটরডেম গির্জায়। বড়দিনের প্রথম প্রহরে এদিন গির্জায় বিশেষ প্রার্থনায় অংশ নিতে ভিড় করেন হাজার হাজার দেশি বিদেশি খ্রিস্ট ধর্মাবলম্বীরা। মধ্যরাতে পশ্চিম তীরে যীশু খ্রিস্টের জন্মস্থান হিসেবে পরিচিত বেথলেহেমে চার্চ অব দ্য নেটিভিটিতেও প্রার্থনায় অংশ নিতে আসেন ভক্তরা। যদিও অবরুদ্ধ পশ্চিম তীরের পুণ্যভূমি বেথলেহেমের রাস্তাঘাটে নেই উৎসবের সাজ রব। চার্চ অব দ্য নেটিভিটি মূলত 3টি চার্চ দিয়ে পরিচালিত হয়: রোমান ক্যাথলিক চার্চ, গ্রিক অর্থোডক্স চার্চ আর আর্মেনিয়ান চার্চ। এই বছর শুধু ধর্মীয় রীতিনীতিই পালন হচ্ছে বেথলেহেমে। এদিকে বড়দিন উপলক্ষে খ্রিস্ট ধর্মাবলম্বী সহ পুরো বিশ্ববাসীর জন্য শান্তির বার্তা দিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসে এক বক্তব্যে তিনি বলেন, বড়দিন সহ ছুটির এই মৌসুম শুধু মার্কিনদের মধ্যে নয়, পুরো বিশ্বের শান্তির বার্তা নিয়ে আসবে। পৃথিবীর বাইরে মহাকাশেও উদযাপন হচ্ছে বড়দিন। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে আটকে পড়া নভোচারীরা সমগ্র পৃথিবীর পাশাপাশি পরিবারের সদস্যদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। এছাড়াও নানা আয়োজনের মধ্য দিয়ে পশ্চিমা বিশ্ব আর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও উদযাপন করা হচ্ছে বড়দিন। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনের কথা আমরা বলছিলাম। এই যে বড়দিনের একটা ছুটি, পাশাপাশি শীতকালীন ছুটি চলছে, সবকিছু মিলিয়ে আসলে পর্যটকদের ভিড়ে মুখরিত যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেই জায়গাগুলো পরিবার, প্রিয়জন, বন্ধু বান্ধব নিয়ে একটু আনন্দ ঘন সময় পার করছেন তারা।
এবং বিশেষ করে কক্সবাজারে তো প্রচুর পরিমাণে এই সময় ভিড় হয়, কিংবা অন্যান্য জায়গায় হোটেল মোটেলগুলোতে কিন্তু শতভাগ বুকিং সম্পন্ন হয়েছে এবং সেখানে ব্যবসাও হচ্ছে খুব ভালো। আমাদের সারা দেশে এই পর্যটন কেন্দ্রগুলোতে সহকর্মীরা রয়েছে, তাদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদনে। শীতের আগমনে প্রকৃতি মেলে ধরে তার রূপ বৈচিত্র্যের ডালা, তাই এ সময়টা ভ্রমণ পিপাসুদের কাছে আকর্ষণীয়ই বলা চলে। তার উপর যোগ হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন। ছুটি মিলতেই সাগরের টানে সৈকতের শহর কক্সবাজারে পর্যটকদের ছুটে আসা। ভালোই লাগছে, অনেক খুশি হয়েছি, অনেক জমজমাট। বাচ্চাদেরকে নিয়ে আসলাম, খুব এনজয় করতেছি, খুব ভালো লাগতেছে। প্রকৃতি প্রেমীদের ভিড় বেড়েছে পর্যটন কেন্দ্র কুয়াকাটায়। সৈকতের 22 কিলোমিটারের সর্বত্রই চোখে পড়ছে দেশি বিদেশি পর্যটকদের। হোটেলের অব্যবস্থাপনা রয়েছে, খাবার দাবার হচ্ছে দামটা নিয়ন্ত্রণের বাইরে। এর আগেও আসছি, বাট এই শীত মৌসুমে আইসা অনেক ভালো লাগতেছে ফ্যামিলি সহকারে। পর্যটকদের উপস্থিতিতে ত্বরান্বিত হয়েছে বাণিজ্যিক কার্যক্রম। সব হোটেল মোটেলের 90 থেকে 95% রুম বুকিং হয়ে গেছে। কুয়াকাটায় শুধু 25 ডিসেম্বর ঘিরে একদিনেই পর্যটন খাতে 70 থেকে 80 কোটি টাকা বাণিজ্যের প্রত্যাশা ব্যবসায়ীদের। মোটামুটি আমরা যদি এরকম পর্যটন থাকে তাহলে আমরা এই লোকসানটা কাটিয়ে উঠতে পারবো সামনের দিকে। খাদ্যের মধ্যেই কিন্তু হোটেল বা মানসম্পন্ন হোটেল পাচ্ছেন এবং সর্বোচ্চ যে সুবিধাগুলো সেই সুবিধাগুলো তারা পাচ্ছেন। এবং এ ধারা অব্যাহত থাকলে সরকার পর্যটন থেকে বিপুল রাজস্ব পাবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। প্রত্যয় দাস, এখন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 24 ঘন্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 67 জন, তবে কারো মৃত্যুর ঘটনা ঘটেনি। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রতিবেদনে জানানো হয় 24 ঘন্টায় আক্রান্তদের মধ্যে 11 জন ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি এলাকায় 24 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর বাইরে বরিশাল বিভাগে 2 জন, চট্টগ্রাম বিভাগে 20 জন, ময়মনসিংহ বিভাগে 5 জন, রাজশাহী বিভাগে 4 জন ও সিলেট বিভাগের 1 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এদিকে চলতি বছরে পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 1,558 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন 565 ডেঙ্গু রোগী। ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়াদের মধ্যে নারী 51.7% এবং পুরুষ রোগী 48.3%। শান্তবাজারে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন শান্তবাজার। দেশকে এগিয়ে নিতে সব ধরনের বৈষম্য দূর করার উপর গুরুত্ব আরোপ করেছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিসিসিআইতে ন্যাশনাল ডক্টরস ফোরাম NDF এর জাতীয় চিকিৎসক সমাবেশে একথা বলেন তিনি। ডক্টর শফিকুর রহমান জামাত ইসলামীর দুনিয়ার অন্যরা যেটা আবিষ্কার করে সেটা আমরা অনুসরণ করি, বাট এতগুলা মেধা, এত ব্রেইন আমাদের মাথা থেকে বের হয়ে আসবে না কেন? এই জন্য রিসার্চে আমাদের কিছু মানুষকে অবশ্যই আত্মনিয়োগ করতে হবে। রিসার্চের কোনো বিকল্প নেই। R&Dতে আমাদেরকে একটা মেজর ফোকাস দিতেই হবে। প্রিয় বাংলাদেশ, আমাদের সমবেত হাত ধরে সামনের দিকে এগিয়ে যাক এবং আমাদের সন্তানদের যে প্রত্যাশা, উই ওয়ান্ট জাস্টিস, সেই জাস্টিসের জায়গাটা এনশিওর হয়ে যায়। সকল ক্ষেত্রে আপনারা হন তার পায়োনিয়ার পাইলট। দেখছেন শান্তবাজার। প্রয়োজনীয় সংস্কার শেষে 2025 সালের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। জাতীয় প্রেস ক্লাবে জিয়া শিশু কিশোর মেলা আয়োজিত আলোচনা সভায় তিনি এসব বলেন। এ সময় এই সরকারকে ইতিহাসের সবচেয়ে দুর্বল সরকার আখ্যা দিয়ে বলেন, দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। যে সরকার জনগণের ভোটের তোয়াক্কা করে না, সেই সরকার তো স্বৈরাচারী হতে বাধ্য। আর যে সরকার নির্বাচিত সরকার হয়, যে সরকারকে জনগণের কাছে যেতে হয়, সে সরকারকে জনগণের ভাবনা মাথায় রাখতে হয়। সে স্বৈরাচারী হয়ে উঠতে পারে না।
আমরা সেই ব্যবস্থা চাই যে 5 বছরের জমিদার মার্কা কোনো সরকার চাই না। 21 বছর একবার ক্ষমতার বাইরে ছিলেন আপনার বাবার দুঃশাসনের কারণে, আর আপনি যে দুঃশাসনের চূড়ান্ত জায়গায় দেশটাকে নিয়ে গিয়েছেন, আপনি 63 বছর পরেও আপনার দলকে কখনই কামব্যাক করাতে পারবেন না। তিস্তার পানি সমস্যা সমাধানে আগামী বছরের শুরুতে গণশুনানির আয়োজন করবে সরকার। জনগণের কাছে সমস্যা শুনে সে অনুযায়ী সমাধান করা হবে বলে জানিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ। দুপুরে নীলফামারীর জলঢাকায় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে উত্তরবঙ্গে উন্নয়ন বৈষম্য হয়েছে, কিন্তু এই সরকারের আমলে সারা দেশে সমানভাবে উন্নয়ন হবে। উত্তরাঞ্চলকে কৃষি উৎপাদনের উর্বর ভূমি উল্লেখ করে উপদেষ্টা বলেন, এই অঞ্চলে স্থলবন্দর, কৃষিভিত্তিক শিল্পায়নের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কথা বলেন তিনি। এ সময় সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ লেনদেনের তথ্য প্রমাণ মিললে কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেন আসিফ মাহমুদ। এ সফরে উত্তরবঙ্গের বেশ কয়েকটি উপজেলায় 2000 করে শীত বস্ত্র বিতরণ করছেন পল্লী উন্নয়ন সমবায় উপদেষ্টা। শিল্পের বিকাশ ছাড়া অর্থনৈতিক প্রবাহ এবং উন্নয়ন অসম্ভব। সুতরাং উত্তরবঙ্গে যেন শিল্পের বিকাশ করা সম্ভব হয়, উত্তরবঙ্গের যে স্থলবন্দর আছে সেটাকে আরো শক্তিশালীকরণের উদ্দেশ্যে আমি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সাথে অবশ্যই আলোচনা করব। গণশুনানি আয়োজন করা হবে, আমরা উত্তরবঙ্গের মানুষের কথা শুনবো, তিস্তা নিয়ে আপনাদের সমস্যাগুলো শুনে তার প্রেক্ষিতে বৃহৎ পরিসরে একটা পরিকল্পনা গ্রহণ করা হবে এবং আমি আশাবাদী এর মাধ্যমে আপনাদের দীর্ঘদিনের এই সমস্যা সমাধান হবে। শান্তিবাজারে নিচ্ছি আর একটা বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। বিরতির পর দেখছেন শান্তবাজার। নতুন বাংলাদেশের বিকশিত অর্থনীতি কেমন হবে এ নিয়ে বন্দরনগরীতে মতবিনিময়, মূল্যস্ফীতি, রাজস্ব, বিগত সময়ে আর্থিক খাতে লুটপাট, দুর্নীতির বিচার ও ভারসাম্যহীন ঋণের মতো বিষয়গুলো তুলে ধরেন সংশ্লিষ্টরা। বিনিয়োগ বাড়াতে এনবিআর চেয়ারম্যান বলেন, অর্থনীতির টাকা সচলে আগামীতে যথাসম্ভব ভ্যাট ট্যাক্স কমানো হবে। তবে বাণিজ্য উপদেষ্টা 24-এর বিপ্লব মাথায় রেখে শিল্পের খাত ধরে ধরে সংস্কার করতে হবে। এর জন্য প্রয়োজনে ব্যবসায়ীদের 50% ভ্যাট ট্যাক্স বাড়িয়ে দেওয়ার আহ্বানও জানান। আরও জানাচ্ছেন হোসেন সিয়াদ। নতুন বাংলাদেশে আগামীর বিকশিত অর্থনীতি কেমন হবে এ ব্যাপারে শিল্প বাণিজ্য খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনাই বা কি তা তুলে ধরতে চট্টগ্রামে মতবিনিময় সভার আয়োজন করে আইসিএমইবি। সভায় ব্যবসায়ীরা এবছর সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করেন। মতবিনিময় সভায় এনবিআর চেয়ারম্যান বলেন, বেসরকারি বিনিয়োগকারীরা দেশের কর্মসংস্থান ও অর্থনীতির চাকা সচল রেখেছেন। তাই জাতীয় রাজস্ব বোর্ড আগামীতে যথাসম্ভব ভ্যাট ট্যাক্স কমিয়ে আনবে। আগামী বছরের মধ্যে পুরো ব্যবস্থা অনলাইনে নিয়ে আসা হবে বলেও জানান তিনি। এবং আমরা টোটাল অটোমেটেড সিস্টেমে চলে আসছি, ইভেন ভ্যাটের ক্ষেত্রেও আরো বাকি যে অটোমেশনগুলো করার দরকার সেগুলো আমরা করে ফেলবো। এ সময় 2000 কোটি টাকা সম্পদ মূল্যের কারখানাকে সরকার কি করে 27,000 কোটি টাকা ঋণ দিল সে বিষয়ে প্রশ্ন তুলে বাণিজ্য সচিব বলেন, বাংলাদেশে প্রাইভেট সেক্টরে 200 থেকে 250 রকমের দুর্নীতি হয়। তাই অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক সংস্কারের চেয়ে অর্থনৈতিক সংস্কারই প্রধান চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন তিনি। অনেকে মনে করেন যে রাজনৈতিক সরকারের সংস্কার একটু কঠিন চ্যালেঞ্জ। আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারকে এখন অনেকগুলো বিষয় মোকাবেলা করতে হচ্ছে। অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, জুলাই চেতনা ও ছাত্র জনতার আকাঙ্ক্ষা পূরণে দেশের সব শিল্প খাতের সংস্কার করা হবে। তবে এই অন্তর্বর্তী সরকারের সংস্কার সহজ করতে ব্যবসায়ীদের 50% ভ্যাট ট্যাক্স বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। ইন্ডাস্ট্রি নিডস টু কোলাবোরেট উইথ রাজস্ব বিভাগ, ওয়ার্ক টুগেদার, এন্ড ইভেন যদি আপনাদের কোনো হত্যা মামলাও থাকে ইন টার্মস অফ ট্যাক্স, প্লিজ আস্ক ফর ক্লেমেন্সি। এন্ড অ্যাজ এ কালেকটিভ বডি আপনারা বলেন যে
আমরা এই 50% ভ্যাট বাড়াই দেব সম্ভব। আগামী বছর দেশে মূল্যস্ফীতি কাটিয়ে দেশি বিদেশি বিনিয়োগ বাড়বে বলেও আশা তার। So you see the amount of efficiencies that we are coming forward. হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। তাবলিগ জামাতের কার্যক্রম এক ছাতার নিচে আনতে রাষ্ট্রীয় হস্তক্ষেপ প্রয়োজন বলে জানিয়েছেন সচেতন ছাত্র সমাজ। ধর্মীয় বিষয়ে বৈষম্য নিরসনে সচেতন ছাত্র সমাজের উদ্যোগ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। মসজিদ এবং টঙ্গীর ইজতেমার ময়দান দুই পক্ষের মধ্যে সমানভাবে ব্যবহার ও সমতা নিশ্চিত করা। উভয় পক্ষের মুরব্বীদেরকে সংলাপে আসতে হবে যে কার কি অভিযোগ। পাকিস্তানের মাওলানা তাকি উসমানী সাহেব, আমাদের ভারতের দেওবন্দ মাদ্রাসার হজরত মাওলানা আরশাদ মাদানী সাহেব, আমরা দুই পক্ষের মুরব্বীরা ওনাদেরকে মানে। তো যদি দুই পক্ষ একত্র হয় তাহলে আমরা এই দুইজন মুরব্বীর মধ্যস্থতায় তাদেরকে বিচারক হিসেবে রেখে দুই পক্ষকে আমরা সংলাপের মধ্যে বসিয়ে আমরা একটা সমাধানে আসতে পারি। দেখছেন শান্তবাজার। পাকিস্তানের আকস্মিক বিমান হামলায় আফগানিস্তানের পাকতিকায় 15 জন নিহত হয়েছেন। নিহতদের সবাই পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার ওয়াজিরিস্তান থেকে আসা শরণার্থী ছিলেন। আফগানিস্তানের প্রতিরক্ষা বাহিনী জানায় এই হামলার উপযুক্ত জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকার। আফগানিস্তানের পাকতিকা প্রদেশে সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে চালানো হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে। পাকতিকা প্রদেশের বারমাল জেলার লামান সহ 7টি গ্রামকে লক্ষ্য করে মঙ্গলবার রাতে এসব বিমান হামলা চালায় পাকিস্তান। নারী ও শিশু সহ এই হামলায় একটি পরিবারের 5 সদস্য নিহত হয়েছেন। শান্তবাজারে নিচ্ছে আরো একটা বিরতি। একটু পর সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন শান্তবাজার। শ্রীলঙ্কায় টি10 লিগে খেলে আত্মবিশ্বাসে ফিরে পেয়েছেন সাব্বির রহমান। বিদেশি খেলোয়াড়দের সমর্থন ছাড়াই বিপিএলে পারফর্ম করতে চান। আসরটিকে জাতীয় দলে ফেরার সিঁড়ি হিসেবে দেখছেন সাব্বির। আরো জানাচ্ছেন ফারহান ইহসান। দরজায় করা নাড়ছে বিপিএল। অনেকটা জোরে সোরেই চলছে মিরপুর স্টেডিয়ামকে ঢেলে সাজানোর কাজ। শেষবারের মতো পরীক্ষা চলছে ফ্লাড লাইটের। আউটার স্টেডিয়ামে জমা হয়েছে এলইডি সাইড স্ক্রিনের সরঞ্জাম। কালো কাপড়ে মুড়ে দেওয়া হয়েছে পুরো আউটার স্টেডিয়াম। অনেকটা বদ্ধ দুয়ারে অনুশীলনে যাবেন ক্রিকেটাররা। বিপিএলের অনুশীলন শুরু হতে যখন মাত্র দিন দুয়েক বাকি, তখন সবার মনে কৌতূহল, কেন এই বেষ্টনী। মাঠের এক প্রান্তে একা অনুশীলনে ব্যস্ত ছিলেন দীর্ঘদিন দলের বাইরে থাকা সাব্বির রহমান। এবারের বিপিএলে ঢাকার হয়ে মাঠ মাতাবেন। গেলবারের আসরে সুযোগ না মিললেও নিজের সেরাটা দেওয়ার অপেক্ষায় ব্যাট বয় খ্যাত সাব্বির। বিপিএল খেলি নাই আসলে, এটা তো আমার হাতে না, আসলে এটা যার যার টিমের ব্যাপার, ওদের প্ল্যানিংয়ের বিষয় আর কি। টিম চান্স পায়নি, আবার চান্স পেয়েছি, এটা আমার কামব্যাক আছে বিপিএলের জন্য। শ্রীলঙ্কায় টি10 লিগ খেলে ফিরে পেয়েছেন আত্মবিশ্বাস। অধিনায়ক ও কোচের পরিকল্পনা অনুযায়ী খেলতে প্রস্তুত সাব্বির। আমি যে লেভেলে খেলি বা যে পজিশনে খেলি, আমার গেম চেঞ্জটা খুব ভালো হয়েছে এবং রাজশাহীতে যে প্র্যাকটিসটা করেছি আমি, এখান থেকে কনফিডেন্স নিয়ে আমি বাংলা টাইগার্সে গেছি। এটাই ইউটিলাইজ করেছি, চেষ্টা করেছি এখান থেকে কীভাবে রান করা যায়, কীভাবে আমার স্ট্রাইকটা বাড়ানো যায়, আর টিম হিসেবে খেলা যায়। আমার কাছে আমি কনফিডেন্স ফিরে পেয়েছি। দু একটা ভালো রান করতে পারলে আমার কনফিডেন্স আরও বিল্ড আপ করবে এবং টিমের যে রোল থাকবে, আমার যে টিমের যে সিচুয়েশন থাকবে, সেটা অনুযায়ী খেলার চেষ্টা করব। দীর্ঘদিন জাতীয় দলে সুযোগ না পেলেও বিশ্বাস, ভালো করলেই সুযোগ মিলবে দলে। বিসিবির কাছে প্রত্যাশা, ঢাকার বাইরে সব বিভাগীয় স্টেডিয়ামগুলোতে অনুশীলন সুবিধা বাড়ালে খেলোয়াড়দের নিজেদের প্রমাণের সুযোগ বাড়বে। আই হোপ যে নার্ভাস হব ইনশাআল্লাহ। দু একটা ভালো রান করতে পারলে আমার কনফিডেন্স আরও বিল্ড আপ করবে এবং টিমের যে রোল থাকবে, আমার যে টিমের যে সিচুয়েশন থাকবে, সেটা অনুযায়ী খেলার চেষ্টা করব। ডিপেন্ড করে ভাই আপনি কোথায় প্র্যাকটিস করতে চাচ্ছেন। যদি আপনি মিরপুরে প্র্যাকটিস করেন, আসলে এটা অসম্ভব বিষয়, কারণ এখানে অনেকজন থাকে, যারা ন্যাশনাল প্লেয়ার 30 জন থাকবে, প্র্যাকটিস করবে। আমার কাছে মনে হয় যে এই ফ্যাসিলিটি যদি সব ডিভিশনে ডিস্ট্রিবিউট করা হতো বা করা যায়, তাহলে যারা 30 জনের বাইরে থাকবে বা আপকামিং ন্যাশনাল প্লেয়ার থাকবে, তারা এখন প্র্যাকটিস করতে পারবে, মেশিন ইউজ করতে পারবে, স্ল্যাব ইউজ করতে পারবে। আগামী 30 ডিসেম্বর শুরু হচ্ছে বিপিএলের 11তম আসর। সামাজিক মাধ্যমে বহুল আলোচিত, একই সাথে সমালোচিত এই ক্রিকেটার চান ভালো খেলা দিয়েই মানুষের মন জয় করতে, জায়গা বাঁকা করতে চান জাতীয় দলে। ফারহান ইহসান, এখন ঢাকা। শান্তবাজার শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার।
উন্নত চিকিৎসার জন্য 7 জানুয়ারি লন্ডন যাচ্ছেন বেগম খালেদা জিয়া। চিকিৎসক, নার্স, সহকারী সহ সফর সঙ্গী 15 জন। চাঁদপুরে 7 খুন মামলায় গ্রেপ্তার ইরফান 7 দিনের রিমান্ডে। বেতন ভাতার ক্ষোভ থেকে এই হত্যাকাণ্ড বলছে না। কাজাখস্তানে আজারবাইজানের বিমান বিধ্বস্ত, 67 আরোহীর মধ্যে জীবিত উদ্ধার 28, ধারণা পাখির সঙ্গে সংঘর্ষের দুর্ঘটনা। এবং বড়দিনের প্রার্থনায় দেশে বিদেশে শান্তির বার্তা। ছুটিতে দেশের পর্যটন কেন্দ্রে জমজমাট হোটেল মোটেল ব্যবসা। এই ছিল শান্তবাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে হলে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।